হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। চলছে শীতের মৌসুম। শীত মানেই কিন্তু আমাদের দেশে নানান ধরনের পিঠাপুলির আয়োজন। পিঠাপুলির আজকের আয়োজন আমি তৈরি করে দেখাবো বউ সুন্দরীর রোল ভাপাপুলি পিঠার রেসিপি। পিঠাগুলো শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও কিন্তু হয় অনেক সুস্বাদু। শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে বউ সুন্দরী এই রোল ভাপাপুলি পিঠাগুলো তৈরি করে দেখাবো। বানানো তো একদমই সহজ, যে কেউ একবার দেখলে এই আকর্ষণীয় ডিজাইনের রোল ভাপাপুলি পিঠাগুলো তৈরি করতে পারবে। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই আকর্ষণীয় ডিজাইনের রোল ভাপাপুলি পিঠাগুলো কিভাবে তৈরি করছি। আজকের পিঠার জন্য প্রথমে আমরা একটা পুর রেডি করব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোরানো। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নিতে পারেন। তারপর একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে গুড়ের সাথে নারকেলটাকে মিশিয়ে নিচ্ছি। গুড় আর নারকেলটা চুলার মিডিয়াম হিটে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া। আপনারা চাইলে এখানে এলাচের পাউডারের পরিবর্তে আস্ত এলাচের মুখটা ফাটিয়ে নারকেলের পুরের সাথে অ্যাড করতে পারেন। এতে করে পিঠার মধ্যে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক মজার হবে। এখন আমি আবারও একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য পুরটাকে রেডি করে নেব। কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন গুড় থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন অনবরত নাড়তে থাকতে হবে আর এই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি চুলার মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিট অনবরত নেড়ে চেড়ে পুরটাকে রান্না করে নিয়েছি। পিঠার জন্য পুরটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব আর এই পুরটা আমরা ঠান্ডা করে নিব। নারকেলের পুরটা এদিকে ঠান্ডা হতে থাক আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এখন এই পানির মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা আমাদের বুঝে অ্যাড করতে হবে। লবণ বেশি পড়লে কিন্তু পিঠাগুলো খেতে একদমই ভালো হবে না। এখন আমি একটা হাতের সাহায্যে লবণের সাথে পানিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লবণের সাথে পানিটাকে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই পানিটাকে আমাদের খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পানির মধ্যে বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ শুকনো চালের আটা। আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে শুকনো চালের আটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু চালটাকে ভিজিয়ে রেখে তারপর গুঁড়া করে পিঠার জন্য ডোটা তৈরি করে নিতে পারেন। এখন আমি একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিব। বন্ধুরা পুলি পিঠা তো অনেক রকমের খেয়েছেন, একদিন এই আকর্ষণীয় ডিজাইনের পুলি পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পুলি পিঠার প্রেমে পড়ে যাবেন, এতটাই সুস্বাদু হয়। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি অনবরত পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। এখন আমাদের এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এই বোলটাতে আমি এই ডোটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডোটা আমার মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে ডোটা অনেক বেশি গরম রয়েছে, তাই এই ডোটাকে আমাদের হালকা ঠান্ডা করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর ডোটা হালকা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এই ডোটাকে খুব ভালোভাবে পিঠার জন্য মথে নিব। বন্ধুরা ফিরে এলাম 3 মিনিট পর। এখন এই ডোটা কুসুম গরম অবস্থায় আছে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে স্মুথ একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা আজকের এই আকর্ষণীয় ডিজাইনের রোল ভাপাপুলি পিঠাগুলো খেতে এতটাই মজার হয়, আপনি যদি এই পিঠাগুলো একবার কাউকে তৈরি করে খাওয়ান সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ডোটা মথার সময় যখন হাতের মধ্যে এরকম লেগে আসবে তখন হাতের মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিব।
তেল লাগিয়ে নিলে হাতের মধ্যে যেমন ডোটা লেগে আসবে না, তেমনি স্মুথ একটা ডো তৈরি হবে। আমি 5 থেকে 7 মিনিট এই ডোটাকে অনবরত মথে নিয়েছি। এখন পিঠা তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে আমরা কিছুটা পরিমাণ ডো বোর্ডের উপর নিয়ে নিব। ডোটা বোর্ডের উপর নিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মথে গোল শেপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন গোল শেপটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপর অল্প পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা বেলনের সাহায্যে বেলে রুটি তৈরি করে নিতে হবে। আজকের পিঠা তৈরি করার জন্য এই রুটিটাকে আমরা একটু মোটা পুরুত্বের আর একটু বড় সাইজের করে তৈরি করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি বেলে বেলে বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। আর এই রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আজকের এই রোল বা পাপুলি পিঠাগুলো তৈরি করার জন্য অবশ্যই আমাদের এরকম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। এখন একটা চাকুর সাহায্যে এই রুটিটার সাইডের অংশগুলো কেটে স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল রুটিতে নারকেলের পুর অ্যাড করে রোল বানিয়ে তারপর সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে এভাবেই সহজ মনে হয়েছে, তাই আমি এভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন স্কোয়ার শেপে আমার রুটিটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আমরা যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, স্কোয়ার শেপের রুটিটার উপর আমি খুব ভালোভাবে নারকেলের পুরটা ছড়িয়ে দিয়েছি। এখন আমরা এই রুটিটাকে এক সাইড দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে রোলে শেপ দিয়ে দিব। এটা কঠিন কোনো কাজ নয়, যে কেউ একবার দেখলেই পারবে। দেখতেই পাচ্ছেন রোলটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা রোলের সামনে যে অতিরিক্ত অংশটা রয়েছে সেটাকে আমি খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। সিলটা আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু এগুলো ভাপ দেওয়ার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন আমার একটি রোল তৈরি করা হয়ে গিয়েছে। একই প্রসেসে বাকি ডো আর পুর দিয়ে আমি আরো একটি রোল তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, আমার দুটি রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভাপ দিতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় আগেই একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি এরকম একটা চিকন ছিদ্রযুক্ত চালনি দিয়ে দিচ্ছি। যখন গরম ভাপ উঠতে শুরু করবে তখন আমি এর মধ্যে রোলগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে স্টিমারের সাহায্যে কিংবা পাতিলের মুখে কাপড় বেঁধে ভাপ দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে খুব ভালোভাবে আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা করে আমি আপনাদের মাঝে কেটে শেয়ার করব। বন্ধুরা পিঠাগুলোকে আমি 10 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা চাকুর সাহায্যে কেটে নিব। রোল ভাপা পুলি পিঠাগুলো সাধারণত কেটে নেওয়ার পরই এগুলোর আসল সৌন্দর্যটা বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সহজে চাকুর সাহায্যে কেটে নেওয়া যাচ্ছে। শুধুমাত্র 3টি উপকরণে মাত্র 10 মিনিটে আকর্ষণীয় ডিজাইনের একটি পুলি পিঠা তৈরি করে দেখিয়েছি। আশা করছি যে কেউ এই পিঠাগুলো তৈরি করতে পারবে, তাই এই শীতে অবশ্যই এই পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে। দেখুন বন্ধুরা, পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে, আর প্রতিটি পিঠা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। আমি পিঠাগুলোকে একটা প্লেটে নিয়ে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের বউ সুন্দরীর রোল ভাপা পুলি পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। শীতের পিঠাপুলির আজকের আয়োজনে তৈরি করে দেখাবো বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা রেসিপি। মেহমান আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য এই পিঠাগুলো একদম পারফেক্ট। তুলার মতো নরম তুলতুলে বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। মাত্র 1 কাপ আটা, একটি ডিম আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো তৈরি করে দেখাবো। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক বরিশালের বিখ্যাত এই নরম তুলতুলে রসপাকন পিঠাগুলো কিভাবে তৈরি করছি। বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। তারপর এই দুধের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে দুধের সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন দুধের সাথে লবণটা
দুধটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এই দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আবারও একটা হাতের সাহায্যে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। দুধটা কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ আটা। আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে গমের আটাটা নিয়েছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা কিংবা চালের গুঁড়াটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি আটার ডোটাকে তুলে নিচ্ছি। এ পর্যায়ে ডোটা কিন্তু অনেক বেশি গরম রয়েছে। এই অবস্থায় কিন্তু ডোটা পিঠার জন্য তৈরি করে নেওয়া যাবে না, তাই এই মিক্সিং বোলটা আমরা একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, অর্থাৎ এখানে আমি যতটুকু চিনি নিয়েছি তার ডাবল আমি পানি অ্যাড করেছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটা আমি হালকা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের রসপাকুন পিঠা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে কোনো রকম ঘন শিরা তৈরি করব না, শুধুমাত্র চিনি গলে গিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিনি গলে গিয়ে শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এই শিরাটাকে আরো 2 মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করে নিব। বন্ধুরা রসপাকুন পিঠার জন্য এই শিরাটাকে আমি আরো 2 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই শিরাটাকে একটা সাইডে রেখে দিব। পিঠার জন্য আমাদের একটা ডিম ভেঙে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি। এখন এই বাটিটার মধ্যে এই ডিমটাকে আমি ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, অর্থাৎ ডিমটি যদি ফ্রিজে থেকে থাকে তাহলে পিঠা তৈরি করার 30 মিনিট আগে অবশ্যই বের করে নিতে হবে, কেননা ফ্রিজের ডিম দিয়ে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে খুব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন কাঁটা চামচের সাহায্যে ডিমটা আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে দিব। আর এখানে দেখুন আমরা যে আগে আটার ডোটাকে তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি, হালকা কুসুম গরম অবস্থায় আছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে, তবে সম্পূর্ণ ডিম কিন্তু একবারে দেওয়া যাবে না। প্রথমে বেশি পরিমাণ ডিম অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমাদের অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিতে হবে। এই ডোটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মথে নিব। বন্ধুরা ডোটাকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি। পিঠা তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে? তার জন্য এই ডো থেকে ছোট্ট একটা লেচি কেটে হাতের তালুতে গোল শেপ দিলে যদি কোনো রকম ফাটল দেখা না যায় তাহলেই বুঝতে হবে এই ডোটা আমাদের পিঠার জন্য একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন রসপাকুন পিঠা তৈরির জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। রসপাকুন পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদের শেপ তৈরি করে নিতে হবে। তার জন্য এই ডো থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এই লেচিটাকে বোর্ডের উপর নিয়ে বল শেপ দিয়ে দিচ্ছি। বল শেপ দেওয়া হয়ে গেলে হাতের তালুর সাহায্যে একটু চ্যাপটা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার জন্য আমাদের একটি শেপ তৈরি করা হয়ে গিয়েছে। আমি আরো একটি শেপ আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখান থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এই বল শেপটার দুইটা সাইড চৌকা করে পাতা শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আরো একটি শেপ তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে এই ডো থেকে আরো কিছু ছোট ছোট লেচি কেটে 4 কোণা শেপ, 3 কোণা শেপ আর গোল শেপ তৈরি করে নিব। বন্ধুরা দেখুন আমার সবগুলো শেপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই শেপগুলোর মধ্যে নকশা করে নিতে হবে। তার জন্য প্রথমে আমি গোল শেপটা নিয়ে নিচ্ছি। তারপর এই শেপটার মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু শেপের মধ্যে অবশ্যই লাগিয়ে নিতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে।
এখন এই গোল শেপটার মধ্যে একটা চাকুর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চাকু দিয়ে দাগ কেটে কেটে সাইডটা ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন চাকুর মাথার সাইডটা দিয়ে এই পিঠার উপরটাতে ডিজাইন করে দিচ্ছি। উপরটা ডিজাইন করা হয়ে গেলে মাঝখানে একটা কাঠির সাহায্যে একটু ছিদ্র করে ডিজাইন করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠাটা দেখতে কি অসম্ভব কিউট হয়েছে। এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমি একটা পাতা শেপের ডিজাইন তৈরি করব। তার জন্য প্রথমে এই পাতা শেপটার সাইডটাতে চাকুর সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই পারবে। সাইডটা ডিজাইন করা হয়ে গেলে এখন আমি এই পিঠাটার মাঝখানেও একটা কাঠির সাহায্যে ছিদ্র করে ডিজাইন করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পারছেন এই পিঠাটাও দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। বন্ধুরা অনেকেই কিন্তু বলে থাকে এই রস পাকন পিঠাগুলো বানাতে গেলে হয় না, রসে ডুবানোর পরও পিঠাগুলো শক্ত থেকে যায়। তাই বলবো আমার আজকের রেসিপি A to Z ফলো করুন, তাহলে বাচ্চা থেকে বড় যে কেউ পারফেক্ট রস পাকন পিঠা তৈরি করতে পারবে। বন্ধুরা অসম্ভব সুন্দর দেখতে এই রস পাকন পিঠাগুলো নতুন জামাই আপ্যায়ন কিংবা স্পেশাল মেহমানের জন্য খুব কম সময়ে তৈরি করে পরিবেশন করতে পারেন। দেখবেন পিঠা দেখে আগে প্রশংসা করবে, তারপর খাবে। এতটাই সুস্বাদু হয় বরিশালের বিখ্যাত এই রস পাকন পিঠাগুলো। বন্ধুরা দেখুন আমি চাকু দিয়ে আরো একটি পাতা শেপের পিঠা তৈরি করে নিয়েছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা অনেকেই আছেন এই পিঠাগুলো চামিচের সাহায্যেও কিন্তু তৈরি করে থাকেন। এভাবেও কিন্তু পিঠাগুলো খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আসলে পাকন পিঠার ডিজাইন তৈরিতে বলে বোঝানোর মতো কিছুই নেই, পিঠার ডিজাইনগুলো শুধু দেখেই কিন্তু বুঝে নিতে হয়। আর এখানে দেখুন আমি একটা চারকোনা শেপ নিয়েছি, তারপর এটার মধ্যে আমি চাকুর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে ফুলের শেপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। বন্ধুরা দেখুন এই পিঠাটাও দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। আর এভাবে আমি আরো কিছু পিঠার ডিজাইন তৈরি করে নিব। আপনারা যদি আরো সুন্দর সুন্দর নকশি পিঠার ডিজাইন তৈরি করতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের পাকন পিঠা নকশি পিঠার ডিজাইন শেয়ার করেছি। বন্ধুরা আমার সবগুলো পিঠার ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য পিঠাগুলোকে প্রথমে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, আমাদের দুই ব্যাচে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু আমাদের চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। অতিরিক্ত জালে পিঠাগুলো ভাজলে পিঠাগুলোর উপরটা কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। পিঠাগুলোর একটি সাইড হয়ে গেলে আমি পিঠাগুলোকে একটা হাতের সাহায্যে উল্টে দিব। আর উল্টে পাল্টে এই পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তবে পিঠাগুলোকে কিন্তু অতিরিক্ত ভেজে কড়া করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলোর মধ্যে শিরা ঢুকবে না। দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমরা এই পিঠাগুলোকে তেল থেকে তুলে নিব। তার জন্য একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি পিঠাগুলো আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা আমার সবগুলো পিঠা তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে শিরাতে ডুবিয়ে দিব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে শিরাটা তৈরি করে রেখেছিলাম এটা একটু হালকা ঠান্ডা হয়ে গিয়েছিল। শিরাটাকে আমি আবারও একটু গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো পিঠা শিরার মধ্যে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। এই পিঠাগুলো সাধারণত রাতে বানিয়ে শিরাতে ডুবিয়ে রাখলে সকালে অনেক সুন্দর হয়। ফিরে এলাম 4 ঘন্টা পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন পিঠাগুলো কি সুন্দর শিরা খেয়ে রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা তুলার মতো নরম তুলতুলে আজকের এই রস পাকন পিঠাগুলো। এই রস পাকন পিঠাগুলো একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে গিয়েছে। বাসায় অবশ্যই এই শীতে বরিশালের বিখ্যাত এই রস পাকন পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আমি একটি পিঠা কেটে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল আজকে শেয়ার করব সাবুদানার মধ্যে একটি মাত্র ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরি রেসিপি। সকালে কিংবা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একদমই ঝটপট মজার কিছু তৈরি করতে চাইলে এটা তৈরি করে দেখতে পারেন। সাবুদানা ও
ডিম দিয়ে তৈরি আজকের এই নাস্তাটা আপনি যদি একবার কাউকে খাওয়ান, সে কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর অবশ্যই কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে। একটি খেলে মন ভরবে না, আরো একটি চেয়ে খেতে হবে, এতটাই টেস্টি হয়। তাই মজাদার লোভনীয় স্বাদের রেসিপিটি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সাবুদানা রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন এই সাবুদানাগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। অনেক সময় সাবুদানার মধ্যে ধুলাবালি থাকে, তাই আমি 2 থেকে 3 বার পানি পাল্টে এই সাবুদানাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। বন্ধুরা, আমি অফ স্ক্রিনে সাবুদানাগুলোকে 2 থেকে 3 বার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এই সাবুদানাগুলোকে খুব ভালোভাবে চেপে পানিটাকে নিংড়ে আমি অন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো সাবুদানা আমাদের খুব ভালোভাবে পানি চেপে ফেলে দিয়ে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সাবুদানাগুলোর মধ্যে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এগুলোকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। আর এই সময়ের মধ্যে সাবুদানাগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এখন নাস্তাগুলোর জন্য আমরা একটা ডিম ভেঙে নিব। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, অর্থাৎ ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আমাদের অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে। দেখুন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে দেখুন আমরা যে আগেই পানির মধ্যে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম, সাবুদানাগুলো পুরো পানিটাই টেনে নিয়েছে আর সাবুদানাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে সাবুদানাগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। তবে সাবুদানাগুলো কিন্তু একেবারে ম্যাশ করার কোনো প্রয়োজন নেই, হালকা ম্যাশ হলেই হবে। তো দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো আমি হালকা ম্যাশ করে নিয়েছি। এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। প্রথমে সাবুদানাগুলোর মধ্যে আমি অ্যাড করে দিব 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা হাতের কাছে থাকলে দিতে পারেন আর না থাকলে স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আর সাথে এটার স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চীনাবাদাম। বাদামগুলোকে আমি হালকা থেতো করে দিয়েছি। আপনারা চাইলে এখানে চীনাবাদামের পরিবর্তে কাঠবাদাম কিংবা কাজু বাদামও দিতে পারেন, আবার চাইলে 3টি মিক্স করেও দেওয়া যাবে। এতে করে নাস্তাটি খেতে কিন্তু আরো বেশি মজার হবে। তারপর আমি এখানে সবশেষে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমটা। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ সাবুদানার সাথে খুব ভালোভাবে মেখে নিব। আর আমরা নাস্তা তৈরি করার জন্য এটাকে একটা ডোর মতো তৈরি করে নিব। সাবুদানার মিশ্রণটা কিছুক্ষণ মেশানোর পর বাইন্ডিং এর জন্য এখানে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ চালের গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে তাহলে এখানে ময়দা কিংবা আটাও দেওয়া যাবে। তবে চালের গুঁড়া অ্যাড করলে নাস্তাগুলো খেতে অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের সাবুদানার মধ্যে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটা সেট হওয়ার জন্য আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমরা নাস্তাগুলোকে তৈরি করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। সাবুদানার এই মিশ্রণটা আমাদের কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলোকে তৈরি করে নিব। তার জন্য হাতের মধ্যে অল্প পরিমাণ আমি তেল লাগিয়ে নিয়েছি। সাবুদানা ও ডিমের এইগুলো রয়েছে, তাই আমি এখানে তেল লাগিয়ে নিয়েছি হাতের মধ্যে। এতে করে নাস্তাগুলো বানাতে অনেকটাই সুবিধা হবে। এখন আমি সাবুদানা ও ডিমের মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ নিয়ে প্রথমে এটাকে গোল শেপ দিয়ে তারপর হাতের তালুতে রেখে একটু চ্যাপটা করে নিব। দেখুন আমার একটি নাস্তা শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আরো একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে অল্প পরিমাণ সাবুদানা ও ডিমের মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর এটাকে বলের শেপ দিয়ে চ্যাপটা করে নিব। আপনারা চাইলে কিন্তু
আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তৈরি করে নিব। বন্ধুরা, এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই কিন্তু এগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন, সবগুলো নাস্তা আমাদের বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিব। একবারে সবগুলো নাস্তা ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার ক্ষেত্রে আমাদের কিন্তু চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এগুলোর উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব। আর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তবে অতিরিক্ত ভেজে এগুলো কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে এই নাস্তাগুলোর টেস্টটাই নষ্ট হয়ে যাবে। দেখুন নাস্তাগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই পাশটাও আমরা মুচমুচে করে ভেজে নিব। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন, নাস্তাগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে। এখন এই নাস্তাগুলো আমাদের তেল থেকে তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই বাকি নাস্তাগুলো আমি অফ স্ক্রিনে ভেজে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন, সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে অনেক টেস্টি। সাবুদানার মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। সাবুদানা দিয়ে সবসময় একই রকম পায়েস না রান্না করে একদিন আমার আজকের এই নাস্তা রেসিপিটা ট্রাই করতে পারেন। মেহমান আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না। আপনি এটা একবার কাউকে খাওয়ালে আবারও কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে, এতটাই সুস্বাদু হয়। আশা করছি আমার আজকে শেয়ার করব আলু, আটা আর ডিম দিয়ে ভীষণ মজাদার ইউনিক একটা পিঠা রেসিপি। আলুর এই ভরপুর মৌসুমে এই পিঠাগুলো না খেলে কিন্তু পুরাই মিস হয়ে যাবে। মাত্র 1 কাপ আটা, আলু আর একটি ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের আলু দিয়ে ভীষণ মজাদার পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে ভীষণ মজাদার এই পিঠাগুলো কিভাবে তৈরি করছি। আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো বানানোর জন্য ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি 2টা আলু নিয়ে নিয়েছি। আর এই আলুগুলোকে আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমাদের এই আলুগুলোকে কেটে নিতে হবে। তার জন্য একটা নাইফের সাহায্যে আমি খুব ভালোভাবে বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, অনেক রকমের পিঠাই তো খেয়েছেন, একদিন আলু দিয়ে এই ভিন্ন স্বাদের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে। দেখতেই পাচ্ছেন আলুগুলি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আলুগুলো আমার খুব ভালোভাবে অফ স্ক্রিনে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন আমাদের আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলিকে চুলার মধ্যে বসিয়ে দিব। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি। আলুগুলো এখানে সিদ্ধ হতে থাক আর এই সময়ের মধ্যে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিব। আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুলি নিয়েছি। এখন এই পেঁয়াজগুলিকে আমি খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব ছোট করে আমাদের এই পেঁয়াজগুলিগুলোকে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজগুলিটাকে স্কিপও করতে পারেন। যেহেতু পেঁয়াজকুলিটা এখন অ্যাভেলেবেল আছে তার জন্য আমি পিঠাগুলোর মধ্যে পেঁয়াজকুলিটা অ্যাড করছি। বন্ধুরা, আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো কিন্তু আমরা সকাল বিকেলের নাস্তা হিসেবে খুব কম সময়ে তৈরি করে নিতে পারি। আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলি আমার খুব ভালোভাবে কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজগুলিগুলো আমার খুব ভালোভাবে বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিব।
আর এখানে দেখুন আমরা যে আগে আলুগুলোকে চুলাতে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের আলুগুলোকে পানি থেকে তুলে নিতে হবে। তার জন্য একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে পানি ছড়িয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো আলু আমার পানি থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখানে দেখুন বন্ধুরা একটা মিক্সিং বোলের উপর চিকন ছিদ্রযুক্ত স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এখন এই স্ট্রেনারটার মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এখন আমাদের আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তার জন্য একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি অন্যভাবেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যেভাবে করুন না কেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের ম্যাশ করে নিতে হবে, যেন আলুর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। স্ট্রেনারের মধ্যে লেগে থাকা আলুগুলো আমি খুব ভালোভাবে মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করার জন্য বন্ধুরা আমাদের কিন্তু আলুর প্রিপারেশনটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ আটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন আমাদের এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডিম। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই কিন্তু 30 মিনিট আগে বের করে নিতে হবে। এখন আমি আবারও এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমরা পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিব। তার জন্য এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর বুঝতে হবে আর কতটা পানি প্রয়োজন। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব। আর বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা পানি ইউজ করিনি, পানিটাকে আমি কুসুম গরম করে নিয়েছিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠার জন্য ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাশে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু ওভেনেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি এই ডোটার মধ্যে আমরা যে আগেই পেঁয়াজকলিটা কেটে রেখে দিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। এখন আমি একটা চামচের সাহায্যে এই পেঁয়াজকলিটাকে ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আটার ডোটা অনেক বেশি আঠালো রয়েছে তাই আমাদের মেশানোর কাজটা কিন্তু একটু ভালোভাবেই করে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। এখন আমি এই ডোটাকে হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে গোল শেপ দিয়ে নিব। আর বন্ধুরা পিঠাগুলো বানানোর সময় আমাদের কিন্তু অবশ্যই হাতের মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আটার ডোটা হাতের মধ্যে লেগে আসতে চাইবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি হাতের তালুতে নিয়ে আলতো হাতে প্রেস করে পিঠাটাকে তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো বানিয়ে আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় আগে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা তেলটা কিন্তু আমাদের অতিরিক্ত গরম করে ফেলা যাবে না। অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো ছাড়লে উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, পিঠাগুলোকে আমি 2 বেচে বেচে নিব। দেখতেই পাচ্ছেন একবারে প্যানের মধ্যে যতগুলো ধরে আমি পিঠা দিয়ে দিয়েছি। এখন পিঠাগুলোকে আমি মিডিয়াম হিটে বেজে নিব। পিঠাগুলোর একটি পাশ হয়ে গেলে এখন আমি এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। বন্ধুরা অনেক রকমের পিঠাই তো খেয়েছেন, একদিন আলু দিয়ে তৈরি এই ভিন্ন স্টাইলের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠা স্বাদ মুখে লেগে থাকবে আর পিঠাগুলো আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমাদের পিঠাগুলো তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা স্ট্রেনারের সাহায্যে পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি পিঠাগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, এগুলো খেতেও হয়েছে অনেক সুস্বাদু।
আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। বন্ধুরা আলু, আটা আর ডিম দিয়ে একদম ভিন্ন স্টাইলের একটা পিঠা তৈরি করে দেখিয়েছে। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো কিন্তু খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের ভিন্ন স্টাইলের আলু দিয়ে পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটু ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।